ক্ষমতা বন্টন করতে গিয়ে দুই পার্টির মধ্যে একটু মানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা হচ্ছে। দায়িত্বশীল নেতৃত্বকে অনুরোধ করব যে তারা যেন কথা মানে দায়িত্বশীলতার সাথে বলেন এবং সেই কথা যেন কোনো বিভাজন সৃষ্টি না করে। যে সময়টিতে বাংলাদেশে জাতীয় ঐক্য সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই সময়কালে আমরা বাংলাদেশের প্রধান দুটো দলের যে বিরোধ, দ্বৈধতা এবং বিতর্ক লক্ষ্য করছি, সেটি একান্তভাবেই অনাকাঙ্ক্ষিত। আমরা জানি যে দীর্ঘকাল ধরে দুটো শক্তি বা দুটো আদর্শের পতাকাবাহী দল, জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির প্রতিভূ দুটো শক্তি, তারা দীর্ঘকাল ধরে পথ চলে আসছে। আপনি ধরেন 2091 সালের সরকার গঠন থেকে শুরু করে আজকে পর্যন্ত দীর্ঘকাল তাদের ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে তারা পথ চলে এসেছে। এখন এমন একটি সময় যখন এই দুটো শক্তি তো বটেই, সমস্ত ডান বাম সকল উত্তর দক্ষিণ সব দলের একটি জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। তার কারণ হলো যে আমরা জানি যে বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত হয়েছে এবং যে স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের আওয়ামী স্বৈরাচার দীর্ঘ 15 বছরে এই দেশে তাদের রাজনৈতিক ভিত্তি খুব শক্তভাবেই প্রতিষ্ঠিত করেছে। তারা দেশের চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত তারা তাদের দলীয় ঘরানার লোককে স্থাপন করেছে, এই একটি দিক। আরেকটি দিক হলো যে তারা অর্থনৈতিকভাবে, আপনারা জানেন, বাংলাদেশে তারা রীতিমতো লুটপাট করেছে, একটা লুটপাটের দেশে পরিণত করেছে এবং তাদের প্রতিটি লোক, তাদের 18 নম্বর ওয়ার্ডের 19 নম্বর সদস্য থেকে শুরু করে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকেই তারা অর্থনৈতিকভাবে অবাধ লুটপাটের সুযোগ দিয়েছে। দ্বিতীয় শক্তি তাদের। তৃতীয় শক্তি তো আপনারা জানেন যে বাংলাদেশ প্রতিনিয়ত যে প্রতিবেশী শক্তি থেকে সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রতিনিয়ত যেভাবে থ্রেট বা একটা বিরোধীর মোকাবেলা করছে, সেই বিরোধী শক্তি ভারত। এবং সেখানে তারা সবচেয়ে কষ্টের বিষয় যে তারা সেখানে প্রশ্রয় পাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে নিত্য ষড়যন্ত্র করছে। এই তিনটি প্রেক্ষাপট যদি আপনারা বিবেচনা রাখেন, তাহলে পরে আমাদের এই ত্রিমুখী আপদ বিপদকে অতিক্রম করার জন্য সকলে মিলে এক হয়ে মোকাবেলা ছাড়া কোনো বিকল্প নেই। তো এতদিন ধরে যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতার শীর্ষে, যখন আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার হচ্ছে প্রতিটি পার্টি, তখন যদি আপনাদের সকলের দৃঢ় ঐক্য প্রতীত হয়ে থাকে, তাহলে এখন এমন কি ঘটলো যে জন্য বিভেদ, বিতর্ক দেখা দিচ্ছে? আসলে সেটা হচ্ছে কিছু লোকের অতি উৎসাহ মন্তব্য বা মানে কিছু বিভাজনের যারা খেলে। আমরা বুঝি যদি মানে দিল্লি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, তারা যেভাবে তাদের এজেন্সির মাধ্যমে হস্তক্ষেপ করে, সেটা তারা সরাসরি করে না। ওই যে সেই গল্পের মতো, ওই যে আপনারা সেই পিঁপড়ার গল্প শুনেছেন না, যে একটা ধরেন খুঁটিতে এক বিন্দু খেজুরের গুড় মেখে দিল, এরপরে খেজুরের গুড় মেখে খেতে পিঁপড়া আসলে ইঁদুর আসলো, বিড়াল আসলো, বিড়াল দুই ভাগে বিভক্ত হয়ে বিড়াল, ইঁদুর মানে কুকুর, এই বিরাট একটু ঝগড়াঝাটি, এই গল্পটি আপনারা জানেন। তো এখানেও সেই রকম কিছু হয়েছে। যারা রাজনৈতিকভাবে স্থান পাচ্ছে না, তারা একেবারে বেহুদা
এবং অপ্রয়োজনীয়ভাবে নানা ধরনের কথাবার্তা বলে দুটো শক্তিকে বিভাজিত করছে। কেউ কেউ শক্তির মানে ওভার এস্টিমেশন করছে নিজেদেরকে, আবার আর একটি শক্তি তাদেরকে মনে করছেন যে তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আসলে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলাম একটি আদর্শবাদী পার্টি, জাতীয়তাবাদী দল একটি বাস্তববাদী পার্টি। এই বাস্তববাদী পার্টি এবং আদর্শবাদী পার্টির মধ্যেও পার্থক্য আছে। সে পার্থক্য তো আমরা আশা করি তো থাকবেই। সব রাজনৈতিক দল তো আর এক উদ্দেশ্যে কাজ করে না, ঠিক আছে। ক্ষমতা সবারই লক্ষ্য। রাজনীতির বিভিন্ন নানা কলা কৌশল অবলম্বন, কর্মসূচি অবলম্বন করে তারা জনগোষ্ঠীকে কনভিন্স করার চেষ্টা করে। সেদিক দিয়ে আমি তো কোনো অপরাধ দেখি না। জামাত ইসলামী তাদের আদর্শের কথা বলছে, তারা তাদের সম্ভাবনার কথা বলছে। বিএনপি তার জাতীয়তাবাদী আদর্শ, শহীদ জিয়ার আদর্শের কথা বলছে। এতে কোনো বিভাজন নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই যে যেমন ধরুন একটি আসনে জামাতের ক্যান্ডিডেট খুব শক্ত, আবার সেই আসনে বিএনপির ক্যান্ডিডেট আর এক শক্ত। তখন তারা একে অপরের মধ্যে এই যে প্রচারণাটি করে, যে মন্তব্য করে, সেটি আলটিমেটলি তারা জাতীয় নেতৃত্বকে প্রভাবিত করে। আরও বিষয় আছে, যেমন ধরেন আঞ্চলিক বিষয়গুলো বা মানে ক্ষমতায়নের বিষয়গুলো আমি নিজে ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে ধরুন একটি জায়গায় একজন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তিনি স্থলাভিষিক্ত হতে চাচ্ছেন, এরকম একটা প্রক্রিয়ার কথা স্থানীয় মন্ত্রণালয় বলেছে যে যাদের বিরুদ্ধে তেমন অভিযোগ ছিল না তারা রিইনস্টেট করবে, অন্য নামেও হতে পারে, প্রশাসক নামে হতে পারে। এখন দুই দলের দুই ব্যক্তি দুই পার্টির প্রধানকে এসে কান ভারী করছে যে ওরা এরকম বলছে, ওরা এই অপরাধ। আবার সম্পদ, আমরা তো জানি যে রাজনীতি মানেই হচ্ছে কর্তৃত্বপূর্ণ সম্পদের বন্টন। সম্পদের বন্টন করতে গিয়ে, রাষ্ট্র ব্যবস্থায় রিলিফ বন্টন করতে গিয়ে, ত্রাণ বন্টন করতে গিয়ে, ক্ষমতা বন্টন করতে গিয়ে দুই পার্টির মধ্যে একটু প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা হচ্ছে। সেটি রাজনৈতিকভাবে জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হচ্ছে এবং কোনো ক্ষেত্রে বিরূপ মন্তব্য খুব শক্তভাবে আসছে, যেগুলো এদেশের মানুষ শুনতে চায় না। আমি না, আপনি আপনার পাশের লোকটিকে জিজ্ঞাসা করেন, যারা এই দেশকে ভালোবাসে, যারা ইসলামী শক্তিকে ভালোবাসে, জাতীয়তাবাদী শক্তিকে ভালোবাসে, তাদের যে কাউকে আপনি জিজ্ঞাসা করেন, সবাই বলবে যে আমরা এই বিপদটা দেখতে চাচ্ছি না। আমি এই সব সতর্ক সচেতন জনসাধারণের মতামত জানার চেষ্টা করেছি এবং আমি বিনীতভাবে দুই দলের দুই শীর্ষ নেতৃত্ব এবং পরবর্তী জাতীয়শীল নেতৃত্বকে অনুরোধ করব যে তারা যেন কথা দায়িত্বশীলতার সাথে বলেন এবং সেই কথা যেন কোনো বিভাজন সৃষ্টি না করে। সবচেয়ে বড় কথা হলো যে জাতীয় ঐক্য, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্য সবচেয়ে জরুরি। এবং আমার কাছে ভালো লাগছে, আমি আরও দু একবার বলেছি যে এই ক্ষেত্রে জাতীয়তাবাদী দলের কর্ণধার তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটি চমৎকার এবং দূরদৃষ্টি সম্পন্ন। সেটা কি? নির্বাচনে 2024 সালের 7ই জানুয়ারির আগে উনি ঘোষণা করেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল যারা সংগ্রাম করবে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য, তাদের সবাইকে নিয়ে বিএনপি যদি জয়লাভ করে তাহলে পরে জাতীয় সরকার হবে। এই যে অবস্থার পরিবর্তন হলো গণবিপ্লবের পরে, আমার ধারণা ছিল যে এখন তো বিএনপি একটি নিরঙ্কুশ অবস্থানে চলে গেছে, সুতরাং তারা বোধহয় তাদের সেই স্ট্যান্ড থেকে চলে আসবে। কিন্তু আমি সন্তোষের সাথে লক্ষ্য করলাম যে তারেক রহমান সেই অভিব্যক্তির প্রকাশ ঘটান, অর্থাৎ শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে 1 বছরের মাথায় বা 1 বছরের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। ধরেন সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করবে, সেটা সবাই বোঝে যে বিএনপির জয় লাভ করার একটা নিরঙ্কুশ একটা সামগ্রিক অবস্থা, একটা অধিকাংশ মানুষের আস্থা যাওয়ার একটা পরিবেশ রয়েছে। সেই পরিবেশ যদি হয় তাহলে পরে সেই সরকারে কিন্তু জামাত ইসলামী থাকছে, সেই সরকারে চরমনায় ইসলামী আন্দোলন থাকছে, সেই সরকারে লেফট উইংয়ের যারা বড় বড় নেতা বা ধরেন ভিপিনুর, তারা সবাই থাকছে। সুতরাং আমরা সঙ্গতভাবেই আশা করতে পারি যে ভবিষ্যৎ সরকার একটি জাতীয় সরকার হবে। জাতীয় সরকার এই যে শ্রীলঙ্কায়
আপনারা জানেন বাংলাদেশের মতো একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পরে সেখানে একটি জাতীয় সরকার রয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে যখনই কোনো যুদ্ধ অবস্থা থাকে বা যুদ্ধ অবস্থার মতো মানে জাতীয় বিপর্যয় ঘটে বা দুর্যোগ ঘটে, তখন সেখানে জাতীয় সরকারের আগমন ঘটে। সেই জাতীয় সরকারের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে, আমাদের ভবিষ্যৎ দ্বন্দ্ব নিরসন হবে এবং রাজনৈতিক পৃথিবী সুন্দর সুস্থভাবে এগিয়ে যাবে, সেটাই আমরা বিশ্বাস করতে চাই।